গাড়ি খুব সমস্যা, উবের, ওলা, যাত্রী সাথী কোনোটাই পাওয়া যাচ্ছে না। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট একটু টেনশানে আছি, সময় পৌঁছতে পারবো কি না। মনে হচ্ছে হয়ে যাবে, কারণ এখন 10টা প্রায় 20 বাজে। আমি 11:30 থেকে 11টা আমাদের অ্যাপয়েন্টমেন্ট, তো আশা করছি হয়ে যাবে। কিন্তু যা ভোগান্তি গেল 9:30টায় বেরিয়ে আমি গাড়ি পেলাম 10টা 10-এ, তাও এক পুলিশ অফিসারের কাছে বাধ্য হলাম যে এরকম একটা পেশেন্ট নিয়ে যাচ্ছি। কিন্তু যে দাদার গাড়িতে উঠেছি তার আবার একটা ভাড়া ছিল, সেটা অফ হয়ে গেছে, তাতে আমাদের কিছু করার নেই। কিন্তু পুলিশ অফিসার বলছে আপনি এতে উঠুন, আমার নাম্বার রেখে নিয়ে নিন। বলে নাম্বার নিল, অসুবিধে হলে আমায় কল করবেন, আপনি সেফলি হসপিটালে পৌঁছান। ওখানে বিদিশা আসছে, আমাদের বোন হয়, সে বৌদির জন্য সাবস্ক্রাইবার এবং বোন, এবং সে আমাদের বৌদির জন্য আজকে ষষ্ঠী, অসৎ ষষ্ঠীতে খাবার দাবার তৈরি করে নিয়ে আসছে। একদম তেল নুন ছাড়া। আমরা এখন এজেসি বোস রোড ফ্লাইওভারে উঠলাম, মানে আর হয়তো 5 থেকে 7 মিনিটে আমরা হসপিটাল পৌঁছে যাব। বন্ধুরা, হাসপাতালে পৌঁছানোর পর বিখ্যাত ডাক্তার সুকল্যাণ পুরকায়স্থর দেখানোটা মাত্র 15 মিনিটের মধ্যে শেষ করে আমরা উর্মিলা দাসের টাকা পয়সা জমা দিলাম, যিনি কিনা নিউরোলজি। দেওয়ার সময় বলল আমাদের অ্যানেক্সি বিল্ডিংয়ে যেতে হবে। আমি বললাম কীভাবে যাব? বললো আমাদের গাড়ি নিয়ে যাবে। তো সেই গাড়ি করে আমরা রওনা দিয়েছি 6B বেগবাগান রোড। প্রথমেই বলি, আমরা ভিডিওটা শ্যুট করেছিলাম হসপিটালের মধ্যে উর্মিলা দাসকে দেখাতে গিয়ে, ডক্টর উর্মিলা দাসকে দেখাতে গিয়ে। কিন্তু দুঃখের ব্যাপার, বিদিশার কথা, আমার কথা খুব আবঝা এসেছে, যেটা আমার বন্ধুরা মোটেই শুনতে পাবে না। যার জন্যে আমি অনেক রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি বসে বসে। বিদিশা সরি, আমি তোমার আমার কথাটা দিতে পারলাম না বলে। যাই হোক, দেখতেই পাচ্ছ দুজনে মিলে চুটিয়ে গল্প করছি, কেউ দেখে বলবেই না যে একটা স্ট্রোক পেশেন্ট বসে আছে। কারণ বুঝেছো তো, গল্প করার জন্যে যদি ভালো পার্টনার পাওয়া যায়, এর থেকে আনন্দ আর কিছুতে হয় না। আর আজকের দিনটা আমাদের জন্য ভীষণ স্পেশাল করে দিয়েছে বিদিশা। খুব ভালো লেগেছে ওর সঙ্গে কথা বলে। আর তারপরে দেখো, ও কত রকম যে কি করে এনেছে, কিনে এনেছে, তার কোনো হিসেব নেই। আমাকে জোর করে ফল খাওয়াচ্ছে। তারপরে আমার উপোস, যেহেতু আমি তো কোনো মশলাদার খাবার, তেল নুন ছাড়া তরকারি, একদম তেল ছাড়া পরোটা গুছিয়ে সুন্দর করে করে এনেছে। তার আগে আবার ফলও খাওয়া হয়ে গেছে, জামরুল খাওয়া হয়ে গেছে, কারণ আমি সেটা শ্যুট করিনি। এত দুজনেই গল্পে মত্ত ছিলাম। দেখো কি করবে বলো, নিজের মায়ের পেটের বোন থাকলেও এই যত্নটা আমি পেতাম না, এটা আমি শিওর। কারণ আমারও আছে, বোন নেই, ভাই আছে। তা যাই হোক, এই প্রসঙ্গে আসছি না। আমি কিন্তু হাত বাড়িয়ে বাড়িয়ে দাদাকেও খাইয়ে দিচ্ছি। ও বলছে দাদা তুমিও খাও, তুমি তাড়াহুড়ো করে বেরিয়েছো, তোমারও খাওয়া হয়নি। দাদাকেও জোর করে খাওয়ালো, আমাকে তো খাওয়াচ্ছেই। হ্যাঁ, মানে সত্যি আমরা যে কি আপ্লুত হয়েছি আজকে তোমাদের বলে বোঝাতে পারছি না। ডাক্তার দেখিয়ে আমরা সেকেন্ড হুগলি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল দুপুরবেলা। তা কিন্তু দুঃখের ব্যাপার কি বলো তো, এখানে আবার কোনো সাউন্ডই আসেনি। মানে আমার মুখ একরকমভাবে চলছে আর তোমরা একরকমভাবে শুনছো, কারণ আমি পরে আবার ভয়েস ওভার দিচ্ছি। আজকে যে কী কাণ্ড হয়েছে, তা যাই হোক,
বললাম তো বিদিশাকেও দেখালাম যে খুব মজা করে আজকের দিনটা তো কাটলো। মানে হসপিটালে যে একটা ভয় থাকে ডাক্তার কি বলবে না বলবে সেগুলোর কোনো মাথাতেই আসেনি। ফটফট দুজন ডাক্তারের কাছে গেলাম, গিয়ে সুন্দর করে দেখিয়ে টেকিয়ে চলে আসছি। আর বিদিশা, তোমাকে আবার বলছি অনেক অনেক ভালোবাসা। তুমি যা করেছো মানে অনেক নিকট আত্মীয়র থেকে অনেক বেশি করেছো। তা তোমাকে আমি কিন্তু এখন এটাই বলছি, আমার মুখ একরকম চলছে আর তোমরা একরকম শুনছো, কিন্তু সত্যি তোমার জন্যে না আমি পুরো গর্বিত গো। আমি দাদা আমরা এটাই গাড়িতে আলোচনা করতে করতে আসছিলাম যে একটা পজিটিভ মানুষের সঙ্গে থেকে কি ভালো লাগে। সে যেন সবসময় পজিটিভ নিজেও ভাবে আর অন্যকেও ভাবতে শেখায়। তা আমরা এখন সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে তো যাচ্ছি বললাম। তা দেখো, সেকেন্ড ব্রিজটা আমার হয়তো অনেক বন্ধু দূরে দূরে থাকে যারা সেকেন্ড ব্রিজ তোমরা দেখোনি। হ্যাঁ, একটু একটু গাড়ির পেছন দিয়ে দেখা যাচ্ছে, তোমরা দেখো। আর এখন রাস্তা ফাঁকাই আছে। তা ও তো পুরো দেখো না, একটা আমার কোলে একটা সবুজ রঙের ব্যাগ আছে, দেখেছো? ওই ব্যাগটা ওরই ব্যাগ, বিদিশারই ব্যাগ। ও আমাকে ধরিয়ে দিয়েছে আর এক ব্যাগ ভর্তি, ওই তোমাদের দেখাচ্ছি, এক ব্যাগ ভর্তি জিনিস দিয়েছে জানো। ও বলছে যে আমি যখন তোমাদের বাড়িতে তোমাকে দেখতে যাব তখন আমি ব্যাগটা নিয়ে আসবো, তুমি কোথায় এইভাবে নিয়ে যাবে রাস্তাঘাটে। সে গাদা খানেক ফল মূল নিয়ে, খাবার দাবার নিয়ে, দাদার জন্যে গাদা জিনিস নিয়ে এসেছে। সত্যি দেয়াটা বড় কথা নয়, কিন্তু এই যে একটা টান, আত্মিক টান, মানে আত্মীয় হলেই যে আত্মীয় হয় তা না, আত্মার টান থাকলেই সে আত্মীয় হয়ে যায়, এটাই আমার সবসময় মনে হয়। তা সত্যি আজকে তো আমরা বিদিশার জন্য আপ্লুত, আর তোমাদের দেখাতে পেরে আমার তো ভীষণই ভালো লাগছে বলো। আমি ওকে চিনতামও না, ও আমার একজন সাবস্ক্রাইবার। সে এখন কত মানে আমার কাছে আপন হয়ে গেছে। তা তোমাদেরও দেখাতে পেরে খুশি লাগছে যে আমি তো চাই যে আমার ভিডিওটা আমার সমস্ত বন্ধুদের দেখাই আর তারাও এনজয় করুক আর আমরাও করি। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। আমরা আজকে হসপিটাল থেকে বাড়িতে ফিরেছি, তখন প্রায় তিনটের মতো। হ্যাঁ, তারপরে এসে সব তৃষা রান্না বান্না করে দিয়ে গেছিলো, সেগুলো একটু গরম করলাম। আর সকালবেলা আমি একটু দাদার জন্য শুধু ভাতটা করে রেখেছিলাম। আর তো আমার তো জানো তোমরা, বিদিশা এসেছিল, আমার সাবস্ক্রাইবার, আমার বোন, মানে ওকে যেভাবেই বলি না কেন অনেক মানে কম বলা হয় আর কি। এত মানে একটা লাভেবল মানুষ যে মানে বলার মতো না। এই রকম মানুষের সঙ্গে থাকতেও ভালো লাগে, সত্যি বলছি। যে ও আমার খাবার করে এনেছে বা ফলমূল এনেছে বা দাদার জন্য খাবার এনেছে, তার জন্য বলছি না। ও আবার কি নানা রকম চকলেট, নানা রকম আমি আজ চকলেট খেতে ভালোবাসি বলে আমার জন্য নানা রকম চকলেট। আর না, সেটাও কথা না, কিন্তু কথাটা হচ্ছে ও এত একটা হ্যাঁ, এটা ওই দেয়া বা নেয়া এই ব্যাপার না, কিন্তু এত একটা পজিটিভ মাইন্ডেড একটা মানুষ, প্রচন্ড আন্তরিকতা আছে, যে আন্তরিকতার মধ্যে একটা মানে প্রাণের ছোঁয়া একদম। মানুষের দেখলেই বোঝা যায় যে সে কতটা আন্তরিক, মানে তার ব্যবহারটা দেখলেই বোঝা যায়। আর ওর সঙ্গে থাকতেও ভালো লাগে, ওর সঙ্গে কথা বলতেও ভালো লাগে, মিশতেও ভালো লাগে, মানে ওর সবটাই পজিটিভ, একজন পরিপূর্ণ পজিটিভ মানুষ আর কি। তা অনেক দিন বাদে তো বিদিশার সঙ্গে আমার দেখা হলো, ভালোই লেগেছে, ভীষণই ভালো লেগেছে। আজকের দিনটা ও পুরো আমাদের জন্য স্পেশাল করে দিয়েছে। তা অনেক দিন বাদে বেরিয়েছি, যার জন্য কি হয়েছে কি বলতো, একটু কেমন একটা যেন লাগছে। অনেক দিন বাদে এই এত গাড়ি ফাড়ি, এই গরম রোদ সব মিলিয়ে শরীরটা যেন একটু ডিসব্যালেন্সড আছে, কিন্তু ভেতর থেকে আমি খুব ভালো আছি। দুবেলাই আমরা উবেরে গেছি এসেছি, কিন্তু গল্প হচ্ছে এই সকালবেলাটা অফিস টাইম ছিল তো, কারণ 10:30টার মধ্যে পৌঁছানোর টার্গেট,
কিছুতেই কিছু করতে পারিনি। হঠাৎই মানে আমি প্রায় 45 মিনিট ধরে একটা করে গাড়ি বুক করছি আর তারা ক্যান্সেল করে দিচ্ছে। তো কিছুতেই কিছু নয়, কেউ একজন ড্রাইভার বললো আই এম স্টাক ইন দ্য জ্যাম। এখন সে জ্যামে আটকে আছে, কিন্তু আমি বললাম ভাই আমার হসপিটাল কেস আছে, আর্জেন্সি আছে, তুমি একটু তাড়াতাড়ি এসো, যতটা তাড়াতাড়ি পারো। শুনেই ক্যান্সেল করে দিল। তো প্রায় 3-4টে ক্যান্সেল হওয়ার পরে আমি দাঁড়াও 1 মিনিট স্নোজ। তো ক্যান্সেল হওয়ার পরে আমি কি করলাম না, ওই স্থানীয় একজন বড় দেখলাম পুলিশ কর্তা দাঁড়িয়ে আছে, কোনো মন্ত্রী টন্ত্রী যাবে, তার কাছে চলে গেলাম। গিয়ে বললাম দেখুন আমি সিনিয়র সিটিজেন, আমার বউয়ের ইয়ে হয়েছিল, স্ট্রোক হয়েছিল সেরিব্রাল, এবং আজকে এখনও 1 মাস কমপ্লিট নয়, কিন্তু 1 মাস পূর্তিতে আজকে চেক আপ করাতে যাচ্ছি, কিন্তু আমি 45 মিনিট ধরে এই রোদের মধ্যে বউকে এই রোদে বসিয়ে রেখেছি এবং আমি কোনোভাবেই একটা গাড়ি ম্যানেজ করতে পারছি না। উনি সঙ্গে সঙ্গে সাবঅর্ডিনেটদের বলে একটা ট্যাক্সি যে করে আনলো। তার আবার এসি নেই, এসি চলে আবার চলে না, দরকার নেই। আমাদের জানলা খোলা ছিল এবং ওয়েদার যে খুব গরম ছিল সকালে তা নয়, আমরা হসপিটাল ঠিক সময় পৌঁছতে পেরেছিলাম। একদম। এবং দেখো, ডক্টর একটা পুরকায়স্থর জিনিস- কাছে আমরা খুব না, টাইমে একটা ঢুকি। জিনিস বলি, এখনো ভালো মানুষ আছে। মানে উনি দেখলেন যে আমরা খুব, মানে আমি খুব অসুস্থ, দাদার বয়স হয়েছে, পুলিশ অফিসার মানে কোথা থেকে যে হঠাৎ করে একটা সাদা ট্যাক্সি জোগাড় করে দিলেন, মানে আমরাও মানে অবাক হয়ে গেছি অফিস টাইমে। তা সত্যি মানে ওনাকে তখন আমার ভগবান মনে হচ্ছিল। ওই রোদেতে আমার পুরো শরীরটা কাঁপছে, অত গাড়ি ভারী, আওয়াজ আওয়াজ, মানে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। দাদা ছোটাছুটি করছে একটা গাড়ির জন্যে, কোথাও পাচ্ছে না। তা যাই হোক, এইটাই বলবো যে উনি তখন আমাদের কাছে ভগবানের রূপ ধরে ত্রাতার ভূমিকায় উনি। একদম একদম। যদিও ড্রাইভার আমাকে খুব গালিগালাজ করেছে এবং পরে বলেছে না আপনাদের দোষ নেই, আসলে তার ভাড়া ধরা ছিল, সেটা না করে সে আমাদের সঙ্গে গেছে। গতিধারা সাদা সুজুকি গাড়ি। তো যাই হোক, সে পরে বেসিক্যালি আমরা সময় পৌঁছতে পেরেছিলাম এবং ডক্টর পুরকায়স্থর কাছে খুব অন টাইম ঢুকি এবং খুব সুন্দর 10 মিনিটের মধ্যে আমার কল হয়ে যায় এবং ওখানে সবাই চেনে। সুবীর চৌধুরী, চম্পাদি, ওরা সব মানে ওরা সব অ্যাসিস্ট্যান্ট, তারা আমাকে ভেতরে নিয়ে যান এবং ডাক্তারবাবু ডিটেলে দেখেন এবং বলেন যে ভীষণ ভালো খবর যে ম্যাডাম খুব কুইক ডেভেলপ করছে, আমরা আবার আসছি। তো ম্যাডাম তাড়াতাড়ি রিকভার করছেন, এটা খুব আশার কথা। তো নানা রকম ওষুধ উনি উইথড্র করলেন এবং সেই ওষুধ উইথড্রর সঙ্গে সঙ্গে কিছু নতুন ওষুধ ইম্পোজ করলেন। এবার আমি প্রায় 2 মাস হিসেবে প্রায় 4,500-5 হাজার টাকার ওষুধ কিনে বসে আছি। এখন সেইগুলো অনুযায়ী আমাকে মানে একটা চিন্তার মধ্যে পড়ে গেলাম যে কি করব না করব। যাই হোক, সে পরে ওনার থেকে বেরিয়ে এসে আবার আমরা একটা ওদের অ্যানেক্সি বিল্ডিং আছে যেটা লা মার্টিনিয়া স্কুলের গায়ে, ওদেরই অ্যানেক্সি 6B। আমি বললাম আমি যাব কি করে? তখন উনি বলেন আপনার কোনো চিন্তা নেই, এটা আমাদের হেডেক, আমাদের এখান থেকে রেগুলার গাড়ি প্রতি 10 মিনিট অন্তর যাচ্ছে এবং পেশেন্টদের এবারই ওবারই নিয়ে যাওয়া ওরাই করে। তো ওদের গাড়িতে আমরা গেলাম, গিয়ে লিফটে করে ওপরে উঠলাম, উঠে অনেকক্ষণ বসতে হলো। কিন্তু অবাক লাগলো, এতক্ষণ বসে ধৈর্যচ্যুতি হওয়ার পরে ম্যাডাম উর্মিলা দাস ডক্টর পিন্ডালিয়ার জায়গায় যদি দেখলেন, আবার বিদিশা এসে গেছে। আমার তো টাইমটা দারুণ কেটেছে। দাদা একটু দূরে ছিল, দাদা অত গল্প করতে পারিনি, যেহেতু আমি ভীষণ গল্প করতে ভালোবাসি। দুজনে চুটিয়ে গল্প করলাম, করে আমার কিন্তু একদমই আজকে যে একা একা বসে থাকলে যে বোরটা লাগতো সেটা কিন্তু আমার একদমই আজকে লাগেনি। প্রচুর গল্প করেছি আজকে বিদিশার সঙ্গে এবং মন পুরো খুশ হয়ে গেছে। ও পুরো আমার মনকে খুশ করে দিয়েছে। তারপরে আমাদের কল এলো, তারপরে উনি আবার কি বললেন দাদা একটু বলে দিন। হ্যাঁ, এইবার যে এতক্ষণ বসে থেকে যে মানসিক অবস্থাটা তৈরি হয়েছিল, আমার অধৈর্য লাগছিল যে আজ একে ষষ্ঠী, তারপরে তোমাদের বৌদি খাওয়া দাওয়া কী করবে। আমি টাইম টু টাইম ওষুধগুলো খাইয়ে যাচ্ছি, বিদিশাও এসে যাওয়ায় খাবার টাবারগুলো খুব ভালো পেয়ে যাচ্ছি, কিন্তু আমার দুশ্চিন্তা আমার পেছন ছাড়ছিল না।
কিন্তু এত কিছুর পরে যেটা আমি অবাক হলাম, ডক্টর উর্মিলা দাস নিউরোলজিস্ট, আমি ভেতরে ঢোকার পরে তার সঙ্গে কথা বলার পরে আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর ব্যবহার। মানে যারা সত্যি ভালো ডাক্তার হন বা ভালো মানুষ হন তারা কিন্তু মানে 1 মিনিট ওই বারবার আমার ওষুধের রিমাইন্ডার আসছে আর কি। তো যাই হোক, মেয়ে সব করে দিয়ে গেছে সেই জন্য। এনিওয়ে সেটা কিন্তু একটা ভালো ডাক্তার হলে ভেতর থেকে ভালো মানুষ হন এবং তিনি ব্যাপারটাকে রিয়েলাইজ করে সুন্দরভাবে দেখলেন। মানুষ যদি ভালো হয় না, তাকে দেখলেই বোঝা যায় তার ভেতর, মানে ভেতরটা ভালো বলে তার মুখের ওপর সেটা প্রকাশ পায়, এটা বলতে পারি আর কি। আর যাই হোক সেটা পরে, কিন্তু ডাক্তারবাবুর অ্যাপ্রোচ খুব ভালো। তোমরা যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো সেটা হচ্ছে, দুজন ডাক্তারবাবুই বললেন যে ম্যাডাম খুব ভালো আছেন এবং আস্তে আস্তে ওরা সমস্ত ওষুধ থেকে বিভিন্ন যে রেস্ট্রিকশন ছিল সেখান থেকে ওরা আস্তে আস্তে উইথড্র করছে এবং একটু একটু হাত ধরে বাইরে যাওয়ার কনফিডেন্স বাড়ানোর। আমাকে বলেছে আপনি ওকে এত ইয়ে করবেন না, বাধা দেবেন না, কাজ করতে দেবেন, কাজ করায় বাধা দেবেন না, যাতে সবসময় চোখে চোখে রাখবেন না, এত প্রেশার দেখবেন না, ব্লাড প্রেশার, এবং ওকে কাজেতে বরং উৎসাহ দেবেন, পেছন থেকে লক্ষ্য রাখবেন, কিন্তু নিজে ওকে বাধা দেবেন না। তো নানা রকম হয়েছে, এমনকি ওপরে দোতলাতেও উঠতে বলেছে একটু আধটু, খুব মারাত্মক ওটা নামা নয়, কিন্তু তারই মধ্যে আস্তে 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 নিজেকে মানে ওই জায়গায় আনতে হয়েছে, মানে হবে আর কি। ওই ফিটনেসটা আনতে গেলে ওকে একটু একটু করে ছাড়তে হবে। এগুলো সব শিথিল হয়েছে, কিন্তু ওনারা নতুন যে ওষুধ ইম্পোজ করলেন আরও 2 মাস বাদে, মানে টোটাল 3 মাস বাদে, যে 1 মাস তো হলো, তো এখনও 2 মাস বাদে, মানে 3 মাস বাদে ওরা সেকেন্ড ভিজিটে দুজনেই দেখবেন। না, আর একটাও ব্যাপার হচ্ছে যে ডায়েটের ব্যাপারটা উনি বললেন যে নুনটা যেমন কম চলছে সেটাই চলবে, আর মানে কি বলবো, ফ্যাট জাতীয় জিনিসটা মানে যতটা সম্ভব কম খাওয়া যায় ততটাই মঙ্গল। আর এমনি নর্মাল বাড়ির যে ডায়েট আছে সেই রকম খেলেই হবে। আর তোমরা তো সবাই জানো ময়দা, চিনি, নুন, হ্যাঁ, এইগুলো সুস্থ মানুষকেই পারা যায়, সেগুলো অ্যাভয়েড করাই ভালো, সেগুলো করবে। এবং আস্তে আস্তে বডি শেপে আসছে, এটা শুনে ভালো লাগলো। এবং সমস্ত রেস্ট্রিকশনগুলো একটু একটু করে শিথিল হচ্ছে, সেটাও আনন্দের খবর তোমাদের কাছে এবং আমার পরিবারের কাছে, আমার সন্তানদের কাছে। তো যাই হোক, সি ইজ গোয়িং গুড। আর আজকে খুব বেশি সময় আমাদের হাতে নেই, আমরা আস্তে আস্তে, তোমরা প্রথম দিকে আমরা ক্যামেরা অনেকে জিজ্ঞেস করেছো যে কালকের ভিডিওর জন্য আমরা ওয়েট করছি। থ্যাংক ইউ সো মাচ। অবশ্য আমার থ্যাংক ইউ বলাটা উচিত না, আবার বলছি অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল। আজ আর বেশি বাড়ালাম না। আজকে প্রথম দিকে যে হসপিটালে যে শ্যুটগুলো করেছি সেগুলো হয়তো তোমাদের বুঝতে বা শুনতে একটু অসুবিধে হতে পারে, কারণ আমরা মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম না এবং বৌদিকে প্রিভেন্টিভ মেজারমেন্ট নিয়ে আমি একা সামলাচ্ছিলাম। বিদিশা আসার পরে একটু কনফিডেন্স বেড়েছিল, কিন্তু স্টিল তার জন্য তোমরা এই ভুল ত্রুটি থাকলে সেগুলোকে অ্যাডজাস্ট করে দেখে নিও। আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো। তোমাদের সবাইকার মঙ্গল কামনা করছি, সবাই সুস্থ থেকো। আর আজকের জন্য শেষ করলাম। ভালো থেকো বন্ধুরা, টাটা, গুড নাইট অ্যান্ড বাই।